ওকে, ঠিক আছে, ইটস অন নাও। স্যার, এই ক্ষেত্রে আমাদের নতুন একটা প্রশ্ন করেছে আমাদের এক ছোট বোন লামিয়া। ও জানতে চেয়েছে যে একটা দেশের গণতন্ত্র ঠিক কখন খারাপ অবস্থার দিকে যায় এবং এখানে কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী থাকে। মূলত আমরা বলতে পারি যে ডেমোক্রেটিক ডেফিসিয়েট এর কথাগুলো আমরা বলতে পারি সেক্ষেত্রে, এবং বর্তমান প্রেক্ষাপটটা কি আমরা সেই গণতন্ত্রের পতনের দিকে যাচ্ছে কিনা সেই দিক থেকে আমরা কিভাবে বিবেচনা করি, এটা ছিল ওর একটা প্রশ্ন স্যার। আচ্ছা, এখন উনি আছেন? ওনাকে প্রশ্ন আমার সেটা হচ্ছে কোন ধরনের গণতন্ত্রের কথা উনি বলছেন? এটা কি আম, উন্নত গণতন্ত্র না আমাদের মতো অনুন্নত গণতন্ত্র, মানে প্রাথমিক যেসব গণতন্ত্র, প্রসিজারাল গণতন্ত্র? তাহলে আমি উত্তরটা ওই রকম করে দিব। স্যার, আমি মূলত দুইটাই জানতে চাচ্ছি যে হ্যাঁ লামিয়া বলো। মানে আমি দুইটাই জানতে চাচ্ছি যে উন্নত গণতন্ত্রের ক্ষেত্রে ঠিক কি হচ্ছে আর আমাদের দেশের মতো এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে, মানে আচ্ছা, কোন কোন বিষয়গুলা প্রভাবিত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। উন্নত গণতন্ত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকটা, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে, যে এটা গণতন্ত্র থিওরিটিক্যালি উন্নত শাসন না, খুব বেশি উত্তম শাসন না, কিন্তু এটা বাকি মন্দ শাসনগুলোর মধ্যে এটা সবচেয়ে বা ভালো। অর্থাৎ বাকি শাসন ব্যবস্থাগুলো এটার চেয়ে খারাপ, যার ফলে এটা এটা মন্দ শাসন, কিন্তু অন্য মন্দ শাসনগুলোর চেয়ে ভালো। সুতরাং এটাই হচ্ছে গণতন্ত্রের একটা একটা প্রচলিত adage যে আম, আম, যে গণতন্ত্র আসলে একটা ফুল প্রুফ সিস্টেম না, যেখান থেকে আপনি একেবারে শতভাগ আপনি ইয়ে করতে পারবেন না, যে না এখান থেকে আমি মানে কোনো ভুল ত্রুটি হবে না, একেবারে সবকিছু শুদ্ধ হবে তা না। সো গণতন্ত্রের কিছু ইন্ট্রিনজিক কিছু লুপ হোলস আছে, যেটা আমরা একটু আলাপ করেছি। সেটা হচ্ছে এই যে গণতন্ত্রে জনগণের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠানো হয়, রাইট? বা কংগ্রেসে বলেন, সিনেট বলেন, আমাদের জাতীয় সংসদ বলেন, এই প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়াটার যে জটিলতা, অর্থাৎ জনগণের কাছে মেসেজ নিয়ে পৌঁছানো, এবং এই পৌঁছানোর যে প্রক্রিয়াটা, এবং জনগণের সাথে ক্যাম্পেইন করার যে প্রক্রিয়াটা, এবং জনগণকে সংগঠিত করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে অনেক অর্থবিত্তের যোগ আছে। এই জায়গাটাতে একটা প্রার্থী যখন বা একটা দল যখন জনগণের কাছে পৌঁছতে যায়, তখন তাকে রেঞ্জ অফ অ্যাক্টিভিটি করতে হয়। হ্যাঁ, সে 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 মিছিল করতে হয়, বড় বড় সমাবেশ করতে হয়, টিভিতে অ্যাড দিতে হয়, ফেসবুকে অ্যাড দিতে হয়, লিফলেট করতে হয়, বই ছাপতে হয়, রাইট? এবং এক শত শত ইলেকশন ওয়ার্কার রিক্রুট করতে হয়। এটা তো অনেক টাকার বিষয়। এখন যার ফলে সমাজে বিত্তশালী লোকজনের একটা ইনফ্লুয়েন্স করার একটা সুযোগ তৈরি হয়। এখন যার আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন বা আমেরিকার প্রেক্ষাপটে বলেন, যার কয়েক বিলিয়ন ডলার আছে, তার পক্ষে কয়েক মিলিয়ন ডলার দিয়ে দেয়া, ডোনেট করা কোনো ব্যাপার না। এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর মধ্যে টাকার একটা প্রভাব সৃষ্টি হয়। হ্যাঁ, যার ফলে গণতন্ত্রের কোয়ালিটিটা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় আরেকটা হচ্ছে যেটা ফান্ডামেন্টাল উইকনেস, যে গণতন্ত্র তো ওপেন সিস্টেম, যেখানে আসলে রেস্ট্রিকশন করা হয় খুব কম। মানে আইডিওলজি আপনি ধরেন জার্মানিতে হয়তো নাৎসিবাদ আপনাকে কন্ট্রোল, মানে আইনি ভাবে নিষিদ্ধ, কিন্তু আপনি যত নেতিবাচক বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে রাজনীতি করতে পারবেন, জনগণের কাছে যেতে পারবেন, এবং জনগণের একটা অংশকে আপনি ভুল বুঝায় হইলেও, একবারের জন্য হইলেও আপনি একটা একটা মন্দ লোক ইলেক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মতো, যে লোকটা ডেমাগগ বলে আর কি, অর্থাৎ মানুষের ভয় নিয়ে রাজনীতি করে। অর্থাৎ একটা দেশে যখন অর্থনীতি খারাপ থাকে, একটা দেশের যখন সামাজিক অবক্ষয় হয়, একটা দেশের যখন অনেক মানুষ চাকরি হারায়, টাকা পয়সার সংকটে থাকে, সমাজে একটা টেনশন থাকে, তখন সমাজের একটা বড় ধরনের একটা
ইয়ে তৈরি হয় আর কি, মানে অনেক লোকজন তখন স্কেপগোট খুঁজে যে আমার এই দুরবস্থার জন্য দায়ী কে, দায়ী কি সরকার নাকি অন্য কেউ, নাকি মানে অর্থনীতি নাকি রাজনীতি। তখন কিছু লোকজন এই সুযোগটা নিয়ে যেমন ডোনাল্ড ট্রাম্প বললো যে এটার জন্য মাইগ্রেন্টরা দায়ী, ইমিগ্রেন্টরা দায়ী, যে ওরা এসে সব জব নিয়ে যাচ্ছে তোমাদের, বা এটার জন্য মুক্তবাজার অর্থনীতি গ্লোবালাইজেশন দায়ী, যার ফলে তোমার ইন্ডাস্ট্রি গুলো মেক্সিকোতে চলে গেছে, চায়নাতে চলে গেছে, রাইট। এইটাও গণতন্ত্রের একটা উইকনেস, যে গণতন্ত্রের ওপেননেস, ওই যে বললে না মানুষকে কখনো কখনো যে তুমি এত ভালো যে তোমার ভালোটাই উইকনেস। হ্যাঁ, তো গণতন্ত্রের এই ওপেননেসটাও তার একটা উইকনেস, কারণ এই ওপেননেসের ফাঁক গুলো অনেক খারাপ লোকজন শাসন ব্যবস্থায় চলে আসতে পারে। কিন্তু গণতন্ত্রের বিউটিটা হচ্ছে যে এই গণতন্ত্রই আবার এই খারাপ লোকগুলোকে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শাসন প্রক্রিয়া থেকে বের করে দেয়। ডোনাল্ড ট্রাম্প ধরেন আমেরিকার ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্রেসিডেন্ট যে 2 ম্যাচ পূর্ণ করতে পারে নাই, রাইট। এইটাও গণতন্ত্রের একটা বিউটি, যে গণতন্ত্রের উইকনেস এর মধ্য দিয়ে ট্রাম্প আসলো, আবার গণতন্ত্রের স্ট্রেংথ এর মধ্য দিয়ে ট্রাম্প বিদায় হয়ে গেল। এটা গেল উন্নত গণতন্ত্রের যে উইকনেস ডেফিসিট গুলো, রাইট। এই যে আইডেন্টিটি পলিটিক্স, নেগেটিভ পলিটিক্স, এবং এই যে টাকার প্রভাব, হ্যাঁ, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের প্রভাব। এটা গেল দুই দুই তিনটা বিষয়। ফোর্থ বিষয় হচ্ছে আপনি গণতন্ত্রে নির্বাচনের বাইরে, অর্থাৎ প্রতিনিধিত্বশীল যেসব গণতান্ত্রিক ব্যবস্থা আছে, যেখানে ধরেন নির্বাচনের বাইরে ইলেকশনের দিন পর্যন্ত জনগণের একটা মূল্যায়ন হয়, এর বাইরে গেলে বাকি 3-4 বছর জনগণের হাতে খুব বেশি ক্ষমতা থাকাকে না, খুব বেশি কিছু করার থাকাকে না, এটা আরেকটা উইকনেস। হ্যাঁ, এখন এই উইকনেসটাকে কম্পেনসেট করতে বিভিন্ন দেশে ডাইরেক্ট ডেমোক্রেসি আছে, যেমন সুইজারল্যান্ডে, যে প্রতিটা মেজর বিষয়ে জনগণের মত নেওয়া হয়, প্রতিটা মেজর গভর্নমেন্টের ডিসিশন মেকিং এ রেফারেন্ডামের মাধ্যমে। আবার ডেলিভারেটিভ ডেমোক্রেসি বলে একটা কনসেপ্ট চালু হয়েছে, যে স্থানীয় পর্যায়ে গণতন্ত্রটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া এবং জনগণের গণতান্ত্রিক ডিসিশন মেকিং প্রক্রিয়ায় যাতে জনগণকে আরো বেশি ইনক্লুড করা যায়। হ্যাঁ, স্থানীয় পর্যায়ে কাউন্টি গুলোতে, আমাদের দেশে ইউনিয়ন পরিষদে, যে আপনি ওয়ার্ড সভা করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, বাজেট সভা, অর্থাৎ আমি বাজেটটা ওখানকার লোকাল জনগণের সামনে দিয়ে দিব, রাইট। এইভাবে গণতন্ত্রের এই ত্রুটিগুলোকে রেকটিফাই করার চেষ্টা করা হচ্ছে। ব্যাক টু আমাদের মতো যেগুলো অনুন্নত গণতন্ত্রের আরো নতুন কিছু সমস্যা আছে। আমাদের মতো গণতন্ত্র, অনুন্নত গণতন্ত্রগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা একটা বড় বিষয়। হ্যাঁ, যেটা উন্নত গণতন্ত্রে আমরা বলি যে একটা ম্যাচিওর গণতন্ত্রে ইনস্টিটিউশন গুলো ইম্পার্সোনাল হয়, অর্থাৎ ব্যক্তি দেখে না। ইনস্টিটিউশনের কাছে কেউ যখন সার্ভিস নিতে আসে, রেমেডি নিতে আসে, তখন সে দেখে যে ও আমার দেশের নাগরিক কিনা। হ্যাঁ, তো সেইভাবে, অর্থাৎ ওই নাগরিক ধলা হোক, কালো হোক, ছেলে হোক, মেয়ে হোক, লম্বা হোক, বেটেটে হোক, সে আমাদের দেশের নাগরিক। কিন্তু অনুন্নত দেশগুলোতে এই ইনস্টিটিউশনের এই ইম্পার্সোনালিটি গুলো গড়ে ওঠে না। এখানে ইনস্টিটিউশন গুলো অনেক বেশি পার্সোনাল, অনেক বেশি কি বলে, মানে অনেকটা কিনশিপ এবং ট্রাইবাল নেচার। ওকে, সে আমার মানে কি বলে, নেপোটিজম, ক্রুনিজম, হ্যাঁ, সে আমার সাথে রিলেটেড, সে আমার পার্টি করে, সে আমার আত্মীয়। এইভাবে ইনস্টিটিউশনাল ক্যারেক্টার গুলো কম্প্রোমাইজ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, এই ধরনের অনুন্নত গণতান্ত্রিক দেশগুলোতে বেশিরভাগ দেশের সম্পদের স্বল্পতা থাকার ফলে বা অ্যাকাউন্টেবিলিটির ঘাটতি থাকার ফলে এই সম্পদের দখল নিয়ে যে ধরনের একটা তৈরি হয়, এখানে একটা এলিটদের একটা সেটেলমেন্ট আছে। এখন এলিট কারা? এখানে এলিটদের মধ্যে সিভিল ব্যুরোক্রেট লোকজন আছে, বড় বড় ব্যবসায়ী আছে, অবসরপ্রাপ্ত আমলা আছে, রাইট। এরা রাজনীতিটাকে অনেকটা ওভারওয়েলমিংলি কন্ট্রোল করে এবং এদের সেটেলমেন্টের মাধ্যমে তখন রাজনীতিটা ক্যাপচার্ড হয়ে যায়। হ্যাঁ, সেই এখান থেকে তখন আপনি গণতন্ত্রের উত্তরণ, অর্থাৎ প্রকৃতপক্ষে গণমানুষের সরকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়নটা একটু চ্যালেঞ্জের মুখে পড়ে। তারপরে তো এই যে আমাদের ইনস্টিটিউশনের মধ্যেই ইলেকশন এই বিষয়গুলো পড়ে, রাইট। যে ইলেকশন কমিশনের কমপ্লিট ফেইলুয়ার, যে ইলেকশন কমিশন যদি ঠিক মতো ফাংশন করতে না পারে, তখন এই ইলেকশনটা
কম্প্রোমাইজড হয়, রাইট? তো এই এই এভাবে আপনি উন্নত অনুন্নত সব গণতন্ত্র মিলিয়ে আপনি ভুল ত্রুটিগুলো দেখবেন আর কি, ঘাটতিগুলো দেখবেন। আশা করি আমার এখান থেকে একটা উত্তর পেয়েছেন, বাট আরো যদি কোনো প্রশ্ন থাকে আই উড বি হ্যাপি টু আনসার। স্যার ধন্যবাদ, অবশ্যই হয়তো উত্তরটা পেয়েছে। হ্যাঁ লামিয়া, তুমি কি উত্তরটা পেয়েছো? যদি একটু বলতা। জি, পেয়েছে। ধন্যবাদ। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এটা যে ডেমোক্রেসির কি কোনো ধরনের কমিটমেন্টের জায়গা আছে কিনা? যেমন আমরা যখন আইআইএ পড়াশোনা করি, বিশেষ করে যুদ্ধ নিয়ে পড়াশোনা করি, তো সেখানে বলা হয় যে ডেমোক্রেটিক যে সিস্টেমটা সেটা মূলত আহ যুদ্ধ বা এই ধরনের কনফ্লিক্টটাকে মূলত রিডাকশনের জন্য কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে যদি গত শতাব্দীতেই দেখি যে আহ এখানে ডেমোক্রেসির ক্ষেত্রে যদি আমরা বলি, ডেমোক্রেসির একটা ইন্টারনাল কমিটমেন্ট থাকে যে তার নিজস্ব রাষ্ট্রের জনগণের জন্য সে কি করবে, জনগণের যে অধিকারের জন্য সে কি করবে। তো এরকম যে ইন্টারনাল যে একটা কমিটমেন্টের জায়গা, সেটা কি এক্সটার্নাল এরকম কোনো কমিটমেন্ট আছে ডেমোক্রেসির? কারণ আমরা দেখি গত শতাব্দীতে যে রাষ্ট্রগুলো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার কথা বলতে পারি, যারা বিভিন্ন ধরনের কনফ্লিক্টে জড়িয়েছে, কিন্তু তারা নিজেরা কিন্তু একটা ডেমোক্রেটিক ওয়ে রাষ্ট্র। তো সেই ক্ষেত্রে যে ডেমোক্রেসি এক্সটার্নাল কোনো কমিটমেন্ট আছে কিনা, যে গ্লোবালি এই ধরনের সংঘাত না করা বা একটা পিসফুল সিচুয়েশন বজায় রাখা, এই ধরনের এই এই ধরনের একটা কমিটমেন্ট কি এক্সটার্নাল কোনো কিছু রয়েছে কি ডেমোক্রেসিতে? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, আমি আপনার ইয়েটা শুনেছি প্রশ্নটা। আম এটা হচ্ছে আপনি যে জিনিসটা বললেন এটাকে আমরা বলি হচ্ছে ডেমোক্রেটিক পিস থিওরি আরকি, হ্যাঁ? যে এখানে অ্যাসাম্পশনটা হচ্ছে যে ২ টা তান্ত্রিক দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়াবে না। আম সেটা সেটা অ্যাসাম্পশনটা আসছে কোত্থেকে? যে বিকজ আপনি গণতান্ত্রিক দেশগুলোতে আপনি যেহেতু জনগণের মানে ডেলিভারিং পাবলিক গুড ইজ ইউর প্রাইমারি কনসার্ন। হ্যাঁ, আপনি আভ্যন্তরীণ ভাবে আপনার মেইন ফোকাসটা হচ্ছে আপনাকে যারা ভোট দিয়ে ইলেক্ট করেছে তাদের ওয়েলফেয়ার। হ্যাঁ, এখন কে কারণে এটা অ্যাসিউম করা হয় যে আপনার প্রায়োরিটি কখনোই যুদ্ধ বা সংঘাত হবে না। হ্যাঁ, আপনি ওইটা হয়তো লিস্ট আর কি, মানে একেবারেই সর্বশেষ অপশন। কিন্তু ইন জেনারেল আপনি যুদ্ধ জড়ানোর কথা না। আপনি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথাগুলো বললেন, ওই সিচুয়েশন গুলো তো ইউনিক। ওইখানে আসলে ডেমোক্রেটিক কান্ট্রি গুলো যুদ্ধে জড়ায় নাই। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এরা যুদ্ধে জড়িয়েছে লাস্ট মোমেন্টে। হ্যাঁ, একেবারে যখন এক্সস্টেড অল মিনস, আপনি জার্মানি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একে একে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, মানে আপনি স্যার পোল্যান্ড সবগুলো দখল করে ফেললো, তখন গিয়ে ব্রিটেন হ্যাড টু রেসপন্ড। কারণ ওরা বুঝছে যে আমি যদি রেসপন্ড না করি দেন আমার দিককে আসবে। হ্যাঁ, কিছু অ্যাড করে উঠছিলেন? স্যার আমি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলেছি, যে ওই সময়কার ওর পরবর্তীতে যে আমি আমেরিকার কথা যদি বলি, যে তার যে ইন্টারনাল, সে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে তার যে ইন্টারনাল কমিটমেন্টের জায়গাগুলো সে করতেছে বা মানে রক্ষা করেছে, বা আমরা ব্রিটেনের কথা বলি বা ফ্রান্সের কথা বলি, যে তারা যে বিগত শতাব্দীতে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সময়টাতে থেকে এই বর্তমান পর্যন্ত যদি দেখি, যে অনেকগুলো সংঘাতের কথা, সেখানে কিন্তু তাদের যে ইনক্লুশন বা সেটা সেই ক্ষেত্রে তাদের যে ডোমেস্টিক যে মানে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস, সেটা কি এক্সটার্নাল এই ধরনের কাজটাকে সমর্থন করে নাকি, সমর্থন করে কিনা, বা এই ক্ষেত্রে ডেমোক্রেসি কি বলে? বা আমরা যদি মিডল ইস্টের দিকে দেখি, সেখানে মূলত ইরানে আমরা যদি
ইরানের কথা না, আমরা যদি ইসরায়েলের কথা বলি, সেখানে ইসরায়েলকে অনেকে ডেমোক্রেটিক কান্ট্রি বলার কারণ ডেমোক্রেটিক যে প্র্যাকটিসের যে জায়গাগুলো, নির্বাচন বা অন্য পলিটিক্যাল পার্টির ভিতরে সম্পর্ক, এই সকল কিছু আছে। কিন্তু ইসরায়েলের যে প্র্যাকটিস ওই অঞ্চলে, রিজিওনাল অঞ্চলে, তো সেটা কি তার ডেমোক্রেটিক, ইন্টারনাল ডেমোক্রেটিক ভিত্তিতে সেটা এক্সটার্নাল কাজটা কি হচ্ছে কি হচ্ছে না? এখানে কমিটমেন্টের জায়গাটা কি? এখানে ডেমোক্রেসি কি এক্সটার্নাল কোনো কিছু আ আ পিসফুল কোনো কিছুকে কমিট করার কথা বলে কিনা? আচ্ছা, এখানে স্যার। ডেমোক্রেটিক পিস থিওরি যেটা ওইটার সাথে এখানের একটা ইয়ে আছে, কি বলে, একটা এখানে বাড়তি ২টা ভেরিয়েবল আছে, যেটার কারণে আসলে ডেমোক্রেটিক পিস থিওরি এই ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার ক্ষেত্রে কাজ করবে না। হ্যাঁ, বিকজ আপনি যে ইসরায়েল এবং আমেরিকার এক্সাম্পল দিলেন, এটা একটা হচ্ছে আমেরিকা হচ্ছে এটা একটা আম, কি বলে, এটা তো এখন তো এটা না, মানে আমরা বলি হাইপার পাওয়ার, রাইট, আইআরএ আপনারা বলেন, যেটা আসলে মানে আনপ্যারালাল ফোর্স ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। তো এই এদের এই এই ইম্পেরিক্যাল যে শক্তিগুলো থাকে, এদের আপনার এটা 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 একটা হিস্ট্রিক্যাল ট্র্যাপ আর কি, এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন না। অর্থাৎ আমেরিকা গ্রিউ সো লার্জ, এবং এদের ব্যবসায়িক স্বার্থ এবং বিভিন্ন স্বার্থ সারা বিশ্বে এই পরিমাণ জড়িয়ে আছে, সে কারণে এইটাকে প্রোটেক্ট করার জন্য ইট হ্যাড টু এক্সপান্ড ইটস মিলিটারি প্রেজেন্স এভরিওয়্যার, রাইট। এবং এই ব্যবসায়িক স্বার্থের জন্য তারা আফ্রিকাতে মিলিটারি বেস করেছে, মধ্যপ্রাচ্যে করেছে, এশিয়াতে করেছে, এখন চায়নার সাথে যে কনফ্লিক্টের যে প্রলগটা। সো এম্পায়ার মানে কি বলে, সাম্রাজ্যবাদী যে দেশগুলো, অর্থাৎ যারা গ্রো সো লার্জ, ওদের ওখানে তখন আপনার তো ইটস নট এ বাইনারি সিচুয়েশন যে 0-1, যে না এখন দুইটা ডেমোক্রেটিক কান্ট্রি ওয়েদার দে উইল ফাইট উইথ ইচ আদার, ওই সিচুয়েশন আর নাই। তখন আমেরিকার ইকুয়েশন আপনাকে ওইটা অ্যাড করতে হবে, যেটা একটা বড় সাম্রাজ্যবাদী, এটা একটা এম্পায়ার, রাইট। সো এই 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 ধরনের ফোর্স গুলো ন্যাচারালি একটা সময় গিয়ে তার শক্তি ইউজ করতে হয়, এটা ভায়োলেন্ট হইতে হয়, এবং এটাই হচ্ছে ট্র্যাপ তার। সে এত বড় হবে, আর মিলিটারি দিক থেকে ওর প্রায় সারা ওয়ার্ল্ডে 800 বেস আছে। সেকেন্ড পজিশনে যে কান্ট্রি আছে তারা হয়তো 100 নাই, হ্যাঁ, 50টা 20-30টা আছে। তো এই যে সারা ওয়ার্ল্ডে 800টা বেজ আছে, তার 830টা না 40। এই বেসগুলোর কাজ কি? এই বেসগুলোর প্রাইমারি ফাংশন ছিল আমেরিকার কমার্শিয়াল ইন্টারেস্টকে প্রিজার্ভ করা। যে এখানেই যে সরকারি তার এই কমার্শিয়াল ইন্টারেস্টের এগেইনস্টে কাজ করেছে, তার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট এগেইনস্টে কাজ করেছে, সে ব্যবস্থা নিয়েছে, রাইট। এটা গেল ইউএস এর প্রশ্নটা। আর হচ্ছে ইসরায়েলের প্রশ্নটাও, এটা একটা ইউনিক সিচুয়েশন, এটা একটা মানে আনলাইক এনি আদার কান্ট্রিজ। ইসরায়েল হচ্ছে সবসময় সার্ভাইভাল ইনস্টিংক্টে ওরা কাজ করে। অর্থাৎ ইসরায়েল তো একটা আর্টিফিশিয়াল স্টেট জোরপূর্বক ক্রিয়েট করা, এবং ওভার দ্য থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য মোস্ট পারসিকিউটেড কমিউনিটি আর কি, রিলিজিয়াসলি। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি পারসিকিউশন হয়েছে এদের এই ফ্রম দ্য ইউরোপিয়ান সাইড। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ জিউসকে, ইভেন হলোকস্ট 100 বছরের ঘটনা, এটা হাজার বছর ধরে দে হ্যাড বিন পারসিকিউটেড। ওদের ওরা এখন চিন্তা করে, ওদের মাইন্ডসেটটা, when I try to read that, ওরা একটা রাষ্ট্র পেয়েছে, যে রাষ্ট্রের চারপাশে ও দেখে যে আমার চারপাশে হচ্ছে হোস্টাইল কান্ট্রি, অ্যান্ড দে ট্রাইড 3 times to take that over 48-এ, 67-এ, 73-তে, এবং এর মাঝখানে ইন্টারমিডিয়েন্ট সে আরো 2টা যুদ্ধ করেছে, লেবাননে, তারপরে 56-এ হচ্ছে ইজিপ্টের সাথে, 80-তে হচ্ছে লেবাননের সাথে, এবং 2006-এ হিজবুল্লাহর সাথে। সো হি ইজ ইন এ কনস্ট্যান্ট ফাইটিং মুড, এবং তার ইন্টারেস্ট হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। হ্যাঁ, তো ওটা ইউনিক কেস। আমি মনে করি সাম্রাজ্যবাদ কিংবা এম্পায়ার এবং এই যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, এটার সাথে এই থিওরি যাবে না। কিন্তু আপনাকে এই থিওরি হয়তো লার্জলি যাবে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের দিকে। দেখবেন যে দুইটা দেশেই যখন
গণতান্ত্রিক গভর্নমেন্ট গুলো থাকে, দে ট্রাই টু মেডিয়েট, হ্যাঁ, সফটওয়্যার দেয়ার, মানে কি বলে, ডাউন, একটু টোন ডাউন করা, হ্যাঁ, ওইরকম রেটরিকটাকে একটু ম্যানেজ করা। So they always try to manage the conflict. কিছু skirmishes হয়, কিছু মারামারি হয় হালকা পাতলা, কিন্তু at the end of the day they try to manage the conflict because India cannot afford to go to war with a nuclear power China, right? এরকম আপনি সারা বিশ্বের কনফ্লিক্ট গুলোর ম্যাপ দেখলে বুঝবেন যে যেখানে আসলে ডেমোক্রেটিক কান্ট্রি গুলোর মধ্যে আসলে ওয়ার, মানে ওই থিওরিটা ইজ নট ব্যাড, হ্যাঁ, আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং যে আসলে ডেমোক্রেটিক পিস থিওরিটা হোল্ড করে ইন মোস্ট অফ দ্য সিচুয়েশন। জি, হোপফুলি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আর হয়তো কারো প্রশ্ন নেই, আমি 2টা প্রশ্ন করি স্যার। আজকে হয়তো এখানে শেষ হবে। 2টা প্রশ্ন করবো স্যার, যদি আপনার সময় থাকে। হ্যালো। হ্যাঁ, চলছি যে আপনি দুইটা একসাথেই করে দেন আর কি, তাহলে আমি একসাথে ইয়ে করে দেবো আনসার। আচ্ছা স্যার, এই প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ডেমোক্রেসির যে ডেফিনেশনটা, আমরা জানি সোশ্যাল সায়েন্সে অনেকগুলা বিষয়ের মতন ডেমোক্রেসির ডেফিনেশনটা একটু ডিফিকাল্ট জায়গায়, কারণ এখানে সাবজেক্টিভিটি বলে একটা কথা আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন যে রিজনস রয়েছে বা বিভিন্ন অ্যাক্টর রয়েছে, তো তারা এই যখন ডেমোক্রেসিটাকে নিজেদের রাষ্ট্রে করতে চায় বা স্টাবলিশ করতে চায়, তখন তারা কোন বেসিসে বা আ কোন সংজ্ঞাটাকে নিবে? যেটা ওয়েস্ট থেকে এসেছে ওইটাকে নিবে, বা তাদের যা রিজিওনাল বা তাদের হিস্টোরিক্যাল কোন প্র্যাকটিস যদি থাকে ওইখান থেকে নেবে। মানে এইখানে তারা নেওয়ার যে দৃষ্টিকোণটা সেটা কিভাবে হবে? যদি আমরা চায়নার কথা বলি, যে আ চায়নার পৃথিবী সম্পর্কে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, বা অন্য অনেক অঞ্চল থাকতে পারে বা অন্য রাষ্ট্র থাকতে পারে। তার কোন একটা কনসেপ্ট সম্পর্কে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা কনসেপ্ট বা এই ধরনের একটা প্র্যাকটিস যখন তারা এস্টাবলিশ করতে যাবে, যেহেতু এটার ডেফিনিশন বা যে এই ডেফিনিশনটাই স্যার এতটা এখন মনে হয় এতটা ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে তারা কোন সিদ্ধান্তে আসবে বা কোন ধরনের এক্সাম্পল এ যাবে? মানে হিস্টোরিক্যাল কোন ধরনের একটা প্র্যাকটিসে যাবে? আ কোনটাকে গ্রহণ করবে? আর এবং সর্বশেষ প্রশ্ন আজকের সেশনে সেটা এটা হচ্ছে একটু যে আনসার আপনি করে নেই। ডেমোক্রেসির ভবিষ্যৎ হিসেবে কি দেখতে পারেন? এর ভবিষ্যৎ কি? ওকে, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা। জি, আপ স্যার। আপনি আপনি বেসিক্যালি ডেমোক্রেসিটা এভাবে ডিফাইন করার একেবারে রেজিমেন্টেড কিছু না। এটা ডেমোক্রেসিটা একটা সিস্টেম, রাইট? এটা আসলে কোনো আইডিওলজি না। আমি এভাবে দেখি। আইডিওলজি হচ্ছে আপনি মার্কসিস্ট। আইডিওলজি হচ্ছে আপনি ধরেন এই যে মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাস করেন। মানে ফ্রি মার্কেটে বিশ্বাস করেন। আইডিওলজি হচ্ছে আপনার ইসলামিস্ট বা আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি করেন। ডেমোক্রেসিটা আসলে তো কোনো আইডিওলজি না। এটা হচ্ছে, এটার কিছু ভ্যালুজ আছে। হ্যাঁ, এখন ভ্যালুজ গুলো আপনি ধরেন কম বেশি করতে পারেন, কিন্তু একটা ভ্যালু যেটা একেবারে লিস্ট কমন ডিনোমিনেটর, সেখানে তো আর্গুমেন্ট নাই। সেটা হচ্ছে যে দেশে আপনি বাস করেন সেই দেশের জনগণ তাদের অভিপ্রায় মতো, তাদের পছন্দ মতো তাদের প্রতিনিধি বেছে নিবে। এটার সাথে তো আইডিওলজির কোনো সংযোগ নাই। এখন এই বেছে নেওয়ার মধ্যে আপনি ইসলামিস্টকেও বেছে নিতে পারেন, ক্রিশ্চিয়ান হলে ক্রিশ্চিয়ানের এলিমেন্টকেও বেছে নিতে পারেন, আপনি মার্কসিস্টদেরও বেছে নিতে পারেন, রাইট? আপনি ডেমোক্রেসি তো বলছে না যে আপনি যদি মার্কস আইডিওলজি বিশ্বাস করে ওকে আপনি ভোট দিতে মানে ওকে আপনি ইলেকশনে অংশ নিতে ইয়ে করতে পারবেন না। as long as he respects the rules of the game. rules of the game কি? you rule for a certain period এবং এর পরে you go back to the people for a mandate, right? এখন ওই জায়গাটাতে কোনো আইডিওলজি নাই। এটা হচ্ছে বেসিক্যালি ডেমোক্রেসিটাকে আমি বলি একটা একটা সিম্পল ফাংশনিং, কি বলে, একটা প্রসেস। এই প্রসেসে কোনো ইস্টও নাই, কিছু ওয়েস্টও নাই। এই প্রসেসটা হচ্ছে ইউনিভার্সাল। হ্যাঁ, আপনি আপনার দেশের জনগোষ্ঠী নিজেদের মতো করে সরকার পরিবর্তন করতে, সরকার গঠন করতে চায় কি কিনা,
না চাইলে তখন আপনি কি আপনার অধিকারটা ছেড়ে দিবে ভেবেন? মানে আপনি কি নিজে গিয়ে কালকে জেলখানার সামনে গিয়ে বলবেন যে আমাকে জেলখানায় নিয়ে যান? সেইটা তো আপনি বলবেন না। আপনি যে অধিকারে আপনি নিজের অধিকারে স্বাধীনভাবে আপনি আপনার শিক্ষাটা বেছে নেন। আপনি চাকরি বেছে নেন। আপনি কোথায় থাকবেন সেটা নেন বেছে। একই অধিকারে আপনার রাষ্ট্র যারা চালাবে ওদের অথরিটিটা কি? এখন আপনি আমাদের এই জায়গাটাতে আসেন যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র এখন যা চালাচ্ছে। উনার অথরিটিটা কি? উনাকে এই ক্ষমতাটা কে দিয়েছে? মানে এই যে উনি বাংলাদেশটাকে শাসন করছে এটা উনি কোন ক্ষমতা বললে? যে উনি কি আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু? নাকি উনি মানুষ হিসেবে আপনার এবং আমার চেয়ে অন্য কোনো জাতির বা প্রজাতির যার আমার উপর খবরদারি করার অধিকার আছে? দেয় নাই, রাইট? সো উনি আমাদের চেয়ে ভিন্ন কেউ না। উনি আল্লাহ প্রদত্ত ঈশ্বর প্রদত্ত কেউ না। তার ফলে আপনার তো এই প্রশ্ন করার ভ্যালিড রিজন আছে যে হু আর ইউ দেন? আপনি যে আমাকে শাসন করছেন, আমার দেশের ৫ লক্ষ কোটি টাকা ট্যাক্স কে যে আপনি ডিস্ট্রিবিউট করার বা এটাকে কাজে লাগানোর বা এটাকে আত্মসাৎ করা, তছরুফ করছেন, এই অধিকারটা আপনাকে কে দিয়ে দিয়েছে? তো আপনি প্রশ্নটা ওই দিক থেকে কেউ করতে পারেন যে যেই ভদ্রলোকটা আমাকে শাসন করছে সে কে? বা খালেদা জিয়া আমাদেরকে শাসন করেছে। সে কে? মানে খালেদা জিয়া কি জিয়াউর রহমানের ওয়াইফ হিসেবে উনি কি আমাদেরকে শাসন করার অধিকার রাখে? বা শেখ হাসিনা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে আমাদেরকে অধিকার করার শাসন রাখে? আপনাকে প্রশ্ন করতে হবে ওইটা। এখন যদি এটা না থাকে তাহলে প্রত্যেক দেশের নাগরিকেরই এই প্রশ্ন করার অধিকার আছে যে তুমি যে আমাকে শাসন করছো, আমি যে ট্যাক্সের টাকাটা দিচ্ছি, তুমি যে এখান থেকে বেতন নিচ্ছ, তোমাকে কি আমি চাকরি দিয়েছি? রাইট? আপনার অফিসে কে কাজ করবে না করবে, স- কাকে আপনি নিয়োগ দিবেন না দিবেন এটা তো আপনার দায়িত্ব। আপনি একটা রাষ্ট্রকে একটা অফিস ধরেন এবং ওই রাষ্ট্রের নাগরিককে হচ্ছে অফিসের মালিক ধরবেন। তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন যে আপনার অফিসে একটা লোক তো যেন ভাবে ঢুকে আপনার উপর খবরদারি করতে পারবে না। আপনার অফিসে যে গার্ডটা আপনি রাখছেন নিরাপত্তা দেওয়ার জন্য, একটা রাষ্ট্রে সেই গার্ডটা হচ্ছে পুলিশ রাখছি, আমরা বিডিআর রাখছি, মিলিটারি রাখছি আমাদের রাষ্ট্রটাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার অফিসে যে ম্যানেজারের যে লোকগুলো রাখছেন, হিউম্যান রিসোর্স ম্যানেজার, তারপরে মার্কেটিং ম্যানেজার, এই লোকগুলো হচ্ছে আমাদের সচিবরা, বিভিন্ন মন্ত্রণালয়, এই লোকগুলোকে আমরা এর জন্য রেখেছি, রাইট? আপনার অফিসে যে লোকটা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সেই লোকটা হচ্ছে আপনার রাষ্ট্রের সংসদ সদস্যগণ, তার দায়িত্ব হচ্ছে এটা দেখভাল করা। এবং এই সিইওর চাকরিটা আপনি নট করে দিতে পারেন কারণ আপনি হচ্ছেন মালিক এবং একটা রাষ্ট্রে মালিক হচ্ছে জনগণ। সে ইচ্ছা করলে সংসদ সদস্যের চাকরি ৫ বছর পর পর ইয়ে করতে পারে, রাইট? তো এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনাকে বুঝতে হবে যে বাংলা একটা রাষ্ট্রে আপনি মালিক কিনা। পৃথিবীর কোথাও কোনো দেশের কোনো জনগণই নিজে থেকে তার মালিকানা হস্তান্তর করে না। যেসব দেশে স্বৈর শাসন আছে সেসব দেশে কিছু লোক জোর করে ওই ক্ষমতাটা ওই অফিসটা দখল করে আছে এবং আপনি অফিসের মালিক। আপনার অফিসে ৮-১০টা গুন্ডা নিয়ে ঢুকলো, আপনাকে একটা রুমে আটকায় বললো যে তুমি এখানে বসে থাকবে, অফিসটা আজকে থেকে আমরা চালালাম। দ্যাটস হোয়াট শেখ হাসিনা ইজ ডুইং। সে জোর জবরদস্তি করে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে। দ্যাটস হোয়াট দ্য চাইনিজ গভর্নমেন্ট ইজ ডুইং, যে ওরা জোর জবরদস্তি, কারণ এখানে আপনার মতামত দেওয়ার কোনো সুযোগই নেই। সো জনগণ একটা বড় লম্বা ট্র্যাপে, রাইট? এখন আপনি অ্যাজ এ সিটিজেন আপনি এটা চান কি না, সেটা হচ্ছে প্রশ্ন। এখন আপনি 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 যদি ইফ ইউ আর ট্রু টু ইউরসেলফ, আপনি যদি সত্যিকার অর্থে আপনার মনের কথাটা বলেন, আপনি বলবেন যে না আমি আমার অধিকার ছাড়বো না, অফিসটা আমার, আমি ঠিক করব আমার অফিসে কে মার্কেটিং এক্সিকিউটিভ হবে, কে মার্কেটিং ম্যানেজার হবে, কে সিইও হবে, কাকে আমি গার্ড নিয়োগ করব। এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনার অফিসের কন্ট্রোল আপনার হাতে।
এখন আপনাকে প্রশ্ন করতে হবে আপনার অফিসের কন্ট্রোলটা আপনার হাতে আছে কিনা। এতটুক বলে শেষ করব। হোপফুলি আনসার দিয়েছি। আর শেষ কোয়েশ্চেনটা কি বললেন যেন? গণতন্ত্রের স্যার শেষ এবং ভবিষ্যৎ কি? সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি গণতন্ত্রের ভবিষ্যৎটা কি দেখতে আচ্ছা, পারছেন আপনি? আচ্ছা। ওই যেটা দিয়ে শুরু করছিলাম যে গণতন্ত্রটা উত্তম শাসন না, কিন্তু গণতন্ত্র সকল শাসন, মন্দ স্যার শাসনগুলোর হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। স্যার যেহেতু ৬.৫ মিনিট আছে, স্যার আপনি যদি ৫ মিনিটের মধ্যে দিতেন তাহলে হ্যাঁ, এই হ্যাঁ, আমি সেশনটাই ২-৩ আমরা শেষ মিনিটের মধ্যে করতাম। আমি এই ২-৩ মিনিটের মধ্যে শেষ করে দিব। যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম ওই প্রশ্ন দিয়ে শেষ করি যে গণতন্ত্র হচ্ছে আ মন্দ শাসনগুলোর মধ্যে সর্বোত্তম শাসন। রাইট? তো গণতন্ত্র যেহেতু একেবারে এক্সিলেন্ট শাসন না, আবার সবচেয়ে সর্বনিকৃষ্ট শাসনও না। এটা মাঝখানে আছে। এর চেয়ে ভালো শাসন ব্যবস্থা নাই। এর চেয়ে ভালো শাসন ব্যবস্থা যদি হয়, আমার এটা হচ্ছে গণতন্ত্রেরই একটা উন্নততর ভার্সন আসবে। যে মানুষের অধিকারটাকে, যেমন আমাদের এখানে এখন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির স্থলে আমরা ডাইরেক্ট ডেমোক্রেসির কথা বলছি। ডেলিবারেটিভ ডেমোক্রেসির কথা বলছি। অর্থাৎ আরো বেশি সংখ্যায় জনগণকে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো, আরো বেশি সংখ্যায় জনগণের মত নেয়া, আরো বেশি সংখ্যায় ইনক্লুড করা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। রাষ্ট্রটা যে আপনার, সরকারটা যে আপনার, সম্পদটা যে আপনার, এই এই বোধটা জনগণের মধ্যে আরো স্ট্রংলি এমবেড করা। জন রাষ্ট্রের ওনারশিপটা জনগণ কেড়ে নেয়া, যে না আমি এই রাষ্ট্রের মালালি, এবং রাষ্ট্রটাকে আরো ভেঙে ফেলা, স্থানীয় সরকারগুলোকে আরো স্ট্রং করা। তখন স্থানীয় পর্যায়ে লোকজন ভাববে আমার টাকা দিচ্ছি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, আমার উপজেলা পরিষদের চেয়ারম্যানকে, সে তছরূপ করতেছে, আমার চোখের সামনে হচ্ছে, এটা জবাবদিহিতা দাও, আমার টাকার হিসেব দাও। যত আমরা সরকার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যাব, ভেঙে ফেলবো, জনগণের ওনারশিপ বাড়াবো, তত গণতন্ত্রের নেক্সট স্টেজ। সো এটা হবে গণতন্ত্র 2.0। রাইট? এখন আমরা যদি গণতন্ত্র 1-এ থাকি, তো গণতন্ত্রের বিকল্প হচ্ছে আরেকটা উন্নততর গণতান্ত্রিক সিস্টেম। মানে গণতন্ত্রের বিকল্প কম গণতন্ত্র না আর কি, স্বৈরতন্ত্র না। কারণ ওই যে বললাম আপনার অফিসের মালিকানা তো আপনি ছাড়বেন না, আনলেস আপনি যদি ছাড়তে চান। কিন্তু পৃথিবীর বা একটা দেশের সব মানুষ সেটা ছাড়বে না। একটা রাষ্ট্রের মালিক হচ্ছে একটা অফিসের মালিকের মতো, সে তার মালিকানাটা যত স্ট্রংলি বুঝে নিবে, তত ভালোভাবে তার কর্তৃত্বটা ওই রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে। ওকে? আপনি যদি মালিক হিসেবে আপনি খারাপ চিফ এক্সিকিউটিভ অফিসার একটা অফিসে রিক্রুট করেন, ও অফিসটা খারাপ চলবে। আবার আপনার সামনেই অপশন আছে যে আপনি সিইওটাকে স্যাক করলেন, স্যাক করে আরেকটা সিইও রিক্রুট করলেন ভালো, তখন আবার অফিসটা ভালো চলবে। গণতন্ত্র এক্স্যাক্টলি তাই। আপনি যে লোকগুলোকে সংসদে নিয়োগ করে পাঠাচ্ছেন, ওইখানে যদি খারাপ লোকজন রিক্রুট করে পাঠান, সংসদে একটা রাষ্ট্র খারাপ চলবে। আবার যদি পরের বার আপনি ভুল বুঝতে পারেন যে না আমি যে লোকটাকে দিয়েছিলাম খারাপ, আপনি ওটাকে স্যাক করলেন, ওদেরকে ভোটে বিতাড়িত করলেন, আপনি ট্রাম্পের বদলে জো বাইডেনকে নিয়ে আসলেন। এখন ধরেন আপনার ওই অফিসটা, রাষ্ট্রটা আরেকটু ভালো চলবে। এই বলে আমি শেষ করব। হোপফুলি আই আনসার্ড ইউর কোয়েশ্চেন। ধন্যবাদ স্যার আজকে এত সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি সবাই যারা আছে এখানে সবাই আজকের সেশন থেকে অনেক কিছু শিখেছে। আ আ যেহেতু আমরা বিগিনার, সেই ক্ষেত্রে হয়তো স্যার আমাদের প্রশ্নের লেভেলটা অত হাই হয়নি যেটা আপনি অত মানে আশা করেছিলেন। তবুও আমরা নিজেদের থেকে যতটুকু পেরেছি প্রশ্ন করেছি। আর আপনি খুব ভালোভাবে উত্তরটা দিয়েছেন। তো স্যার আপনাকে ধন্যবাদ। আশা আশা করি সামনে অবশ্যই আপনাকে পাবো। আ আ তাহলে স্যার আমরা এখানে তাহলে আপনাদেরকেও শেষ করতেছি। হ্যাঁ, আপনি কি বলেন? আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং না আপনাদের প্রশ্নগুলো আসলে ইট ওয়াজ ভেরি গুড, এবং আপনাদের প্রশ্নগুলো ওয়েল থট আউট আমি বলবো। এবং আপনাদের যে শেখার আগ্রহ, জানার আগ্রহ,
হ্যাঁ, আমি আসলে ওইটুকুই মানে বেসিক্যালি আমি তো খুব বেশি জানি না। আমি যতটুক জানি আমি আপনাদের সাথে চেষ্টা করে ধরেছি। এবং এই যে আমার জানাটুকু সীমাবদ্ধতার মধ্যেও আমি এটাকে শেয়ার করতে পেরেছি। এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যে কোনো প্রশ্নের জন্য আপনারা ইউ ক্যান রিচ আউট টু মি। আপনাদের সাথে তো আমার বোধহয় এমনিতেই কানেকশন আছে অনেকের সাথে। on social media. So আপনারা you can always reach out, you can ask এবং I will be happy to help আর কি। এবং মোর ইম্পর্টেন্টলি আমি বলবো যে আপনারা যদি কোনো গবেষণার প্রতি আগ্রহ থাকে, গবেষণা করতে চান, কোনো পেপার লিখতে দিতে চান, দেন ওইখানে ইফ ইউ নিড এনি হেল্প যে এনি থটস যে না আমার এই গবেষণাটা করব, দেন উইল বি হ্যাপি টু হেল্প। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আপনার কথাটাকে সবার আমাদের গ্রুপে জানিয়ে দিব। অবশ্যই সবাই অনেকে আছে যাদের লেখালেখি করার আগ্রহ আছে, তারা মানে আরো আগ্রহী হবে। তো স্যার আপনাকে ধন্যবাদ। সবাই যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ। সামনের সেশন দেখার সবাইকে আহ্বান জানিয়ে এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।